আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতাকে নির্মূল করায় তেল আবিবের লক্ষ্য, মন্তব্য ইসরায়েলি মন্ত্রীর। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধায় 5ই আগস্ট সরকারি ছুটি। 1 জুলাই থেকে প্রথম বার্ষিকী পালনের কর্মসূচি শুরু। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে একমত অধিকাংশ রাজনৈতিক দল। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা নিয়ে জামায়াত এনসিপি একমত হলেও বিএনপির দ্বিমত। নির্বাচনী প্রচারে থাকবে না পোস্টার, ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিধান রেখে নির্বাচন কমিশনের চূড়ান্ত খসড়া। বৈচিত্র্যময় 6 ঋতুতে বাংলাদেশ সমৃদ্ধ হয় বিচিত্র সুস্বাদু ফলের সমাহারে। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় ফল সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং নিশঙ্কা সেঞ্চুরির পরও গল টেস্টে টাইগারদের বিপক্ষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে রাতে জরুরি বৈঠক ডেকেছেন নেতানিয়াহু সরকার। আবারও ইরানে হামলার পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগতভাবে সম্মতি দেওয়ার তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের মাটিতে হামলার চেষ্টা করলে অপূরণীয় পরিণতি হবে। আবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতাকে নির্মূল করাই তেল আবিবের লক্ষ্য। সুব্রত গাইন জানাচ্ছেন। সপ্তম দিনের মতো ইরান ইসরায়েলের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে ইসরায়েলের হাসপাতাল, সামরিক স্থাপনা সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইরান। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। পাল্টা ইসরায়েলও ইরানের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা এ তথ্যই জানিয়েছে। ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রহস্যজনক বার্তা দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলছে, ট্রাম্প ইরানের হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। ট্রাম্পের বক্তব্যের জেরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিনিরা তেহরানের মাটিতে হামলার চেষ্টা করলে অপূরণীয় পরিণতি হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি তেল আবিবের দুর্বলতার লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি। এর আগে খামেনিকে হত্যার হুমকি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাইজ বলেন, খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না। এখন তাকে নির্মূল করাই ইসরায়েলের যুদ্ধের একমাত্র লক্ষ্য। ইরান ইসরায়েল ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনালাপ হয়েছে। এতে উভয় দেশ এই সংঘাত নিরসনে বড় শক্তিধর দেশের হস্তক্ষেপ কামনা করেন। সুব্রত গাইন, চ্যানেল আই। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর 5ই আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে এই তথ্য জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, 5ই আগস্ট উপলক্ষে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। চকর মালিথা জানাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি ঠিক করতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠক সম্পর্কে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। বৈঠকের বিস্তারিত জানান প্রেস সচিব। বাংলাদেশ বেতার এবং
বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে, সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি জানানো হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে প্রায় সব রাজনৈতিক দল একমত। দলীয় মনোনয়নের বাইরে রাষ্ট্রপতিকে ভোটের মাধ্যমে নির্বাচনের পক্ষে ঐক্যমত্য হলেও কোন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তা নিয়ে দুদিনের আলোচনাতেও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব। আর পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এই বিষয়ে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ সমমনা দলগুলো একমত হয়েছে। তবে বিএনপি দ্বিমত পোষণ করেছে। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। রাজনৈতিক সংস্কারের প্রশ্নে দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা। বিএনপি বলছে, বিদ্যমান সংসদীয় পদ্ধতিতে 300 আসনে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। এর বাইরে প্রস্তাবিত সংরক্ষিত নারী আসন 50 থেকে বাড়িয়ে 100 এবং কমিশনের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমত হলে উচ্চকক্ষের 100 আসন, মোট 500 আসনের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন, সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন। তারপরে মহিলা আসন যদি 100তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে, সেই সদস্যগণ তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। জামায়াতে ইসলামী ইলেকটোরাল কলেজে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে। কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় 70-75 হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্নে আমাদের প্রস্তাব পরিষ্কার যে বর্তমান সিস্টেম পরিবর্তন করতে হবে। এটা আমার শুধু সবাই একমত হয়েছে, পরিবর্তন করতে হবে। বিএনপি মনে করে পরপর দুবারের পর একবার বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। এনসিপি বলছে, নিম্নকক্ষের সমানুপাতিক ভোটের অনুপাতে উচ্চ কক্ষে 100 সদস্য নির্বাচিত হবেন। মোট 500 ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচিত করা যাবে। আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে যারা সহযোগিতা করেছে, তারা এখনো পর্যন্ত রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আমরা তাদের অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। এই অংশীদারিত্বগুলো বিরুদ্ধে সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেনি। এটি সরকারের, আমরা মনে করি, এটি ব্যর্থতা। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন, আজ সহ গত 3 দিনের আলোচ্য বিষয়গুলো রোববার আলোচনা করা হবে। যে অনেক বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারবো, যেগুলো একমত হতে পারবো না, যেটা আমি আগেও বলেছি। যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে, যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি। বৃহস্পতিবারের আলোচনায় আসন বিন্যাস নিয়ে বৈষম্যের অভিযোগে বাম দলগুলোর প্রতিনিধিরা প্রতিবাদ করে পেছনের সারিতে বসেছিলেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে এমন বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো যাবে। বিধিমালা লঙ্ঘন করলে 1.5 লাখ টাকা জরিমানা ও 6 মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নাজিব বেগ জানাচ্ছেন। দেশে নির্বাচনের জন্য জনপ্রিয় প্রচার মাধ্যম পোস্টার, তবে নানা দিক বিবেচনায় সমান সুযোগ নিশ্চিতে আগামী সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে ইসির 7ম সভায় রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করে ইসি। পোস্টার না থাকলেও প্রচার করা যাবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে। প্রচারণা চালানো যাবে 3 সপ্তাহ। দল ও প্রার্থীকে দিতে হবে হলফনামা।
পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন সেটার বিধান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদকেও নির্বাচন করতে চাইলে প্রার্থী হওয়ার আগে করতে হবে পদত্যাগ। বিধিমালা লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে ছিল না, সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। আচরণবিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে পারে নির্বাচন কমিশন। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সদস্যরা বলেছেন, বিগত সরকারের আমলে সংস্থা হিসেবে গুমের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিল র্যাব। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী সরাসরি জড়িত না থাকলেও তাদের সদস্যরা বিভিন্ন সংস্থায় দায়িত্বপ্রাপ্ত হয়ে গুমে জড়িয়েছেন এবং সেনাবাহিনীর বিষয়টি জানার কথা অস্বীকার করার সুযোগ নেই। কমিশন সদস্যরা আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী শক্তি দমনের জন্যই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার। পান্তুর রহমান জানাচ্ছেন। গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন। কমিশন সদস্যরা জানান, গুমের শিকার 253 ব্যক্তির তথ্য উল্লেখ করা হয়েছে। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। গুটি কয়েক সৌভাগ্যবানকে ছেড়ে দেয়া হলেও বেশিরভাগ গুমের শিকার ব্যক্তিকে হত্যা বা জঙ্গি তকমায় বিচারাধীন অথবা ভারতে পাঠিয়ে দেওয়ার তথ্য পেয়েছে কমিশন। এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। কমিশন উল্লেখ করেছে, গুমের ঘটনায় অভিযুক্তদের অনেকে এখনো ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন। গুমের শিকার ব্যক্তি, সাক্ষী বা তাদের পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য অভিযুক্তদের সব নাম এখনই প্রকাশ করেনি কমিশন। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, কথা বলছেন, এবং উনি ক্ষমাও চেয়েছেন। মানে ইনস্টিটিউশনালি আরবি রেসপন্সিবল না, দ্যাটস কারেক্ট, ইনস্টিটিউশনালি। কিন্তু ডিজিএফআইয়ের অফিসার্সরা, তারপর আপনার এনএসআইয়ের অনেক অফিসার্স এবং র্যাবের বিশেষ করে যারা কমান্ডিং অফিসার্স এবং যারা আপনার অ্যাডিশনাল এডিজি বলে, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অপস অপারেশনস, তারা সব কিন্তু আর্মির অফিসার্স। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না এটা বলার সুযোগ। কমিশনের প্রধান কাজ তথ্য অনুসন্ধান উল্লেখ করে সদস্যরা আশা করেন ঘটনাগুলোর অধিকতর তদন্ত করবে পুলিশ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিচারের স্বচ্ছতার স্বার্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 25শে জুন সিনিয়র আইনজীবী A.Y. মশিউজ্জামানের বক্তব্য শুনবেন আদালত। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, বিগত সরকারের সময় বিচার ব্যবস্থাকে হাইজ্যাক করা হয়েছিল, বর্তমানে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার কাজ চলছে। মাজহুল হক মান্না জানাচ্ছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল। শুনানিতে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এই মামলায় আদালতকে সহায়তার জন্য অ্যামিকাস কিউরি নিয়োগের বিষয়ে প্রসিকিউশনের কাছে আইনের ব্যাখ্যা জানতে চান। পরে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য।
জুলাই আগস্ট হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার চলমান বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক। The tribunal has to ensure that notwithstanding that the rights of any accused are properly protected. What we have seen, there have been changes to both the substantive and the procedural rules of the tribunal to bring it more in line with international standards. There will be, of course, additional amendments that need to be made, and that's one of the things that I'm working on closely with the Chief Prosecutor. 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন বলে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পায়। এই বক্তব্যের বিষয়ে আদালত অবমাননার আবেদন করা হলে তা গ্রহণ করে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা বুলবুলকে জবাব দাখিলের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মাছরলক মান্না, চ্যানেল আই, ঢাকা। মব ভায়োলেন্স সহ জানমালের ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে দেশের মানুষের পাশে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। ওবায়দুর রশিদ জানাচ্ছেন। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন, গত 3 সপ্তাহে সেনাবাহিনী 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। কর্নেল শফিকুল ইসলাম বলেন, বর্ডারে পুশিং ঠেকাতে বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক রয়েছে। মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে, এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন, সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল, সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গত 3 সপ্তাহে সেনাবাহিনীর অভিযানে যেমন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, তেমনি 452 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। গঠন করা হয়েছে 58 সদস্যের উদযাপন কমিটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে তারা শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসেবে পালন করবে। এজন্য রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে। শেখ হাসিনা এবং তার বসংবদরা সবকিছু ফেলে দিয়ে এই দেশ থেকে তাকে পালাতে হয়েছে। তাই বন্ধুরা আমার, এবারে প্রথম বর্ষপূর্তি, এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। মূল ফটক আটকে রাখেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে ছোট বড় মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে 14 মে থেকে আন্দোলন শুরু করেন অনুসারীরা। ঈদের বিরতির পর 15 জুন থেকে আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান পরিস্থিতিতে আর চুপ থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি। সচিবালয়ে উপজেলা পর্যায়ে 44টি লাইব্রেরির নির্মাণ কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 4 মাসের মধ্যে এসব লাইব্রেরি নির্মাণ শেষ হবে। এই বিষয়টা নিয়ে সরকার কনসার্ন আছে এবং এই বিষয়ে আসলে প্রথম থেকেই
এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে মানে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। রাজধানীর ফার্মগেটে শুরু হয়েছে 3 দিনের ফল মেলা। কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এবারে মেলার স্লোগান দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগায়। মৌসুমী ফল সহ নানা জাতের দেশি বিদেশি ফল দিয়ে সাজানো হয়েছে বাহারি স্টল। উপদেষ্টা জানান ঢাকার পাশাপাশি সারা দেশে জেলা এবং উপজেলা পর্যায়েও মেলার আয়োজন করা হচ্ছে। মেলা ঘুরে দেখে কৃষি উপদেষ্টা কৃষি গবেষণা মিলনায়তনের সেমিনারে অংশ নেন। স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শিরোনামে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান। দেশি ফলের গাছ লাগাতে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রয়োজনে সহযোগিতা দেওয়ার পরামর্শও দেন কৃষি উপদেষ্টা। অনেক আছে যে দেশীয় ফল সব চিনেই না, আঙ্গুর, আপেল এটি খাইতে খাইতে এরা বিদেশি ফল খায়। কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ, এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি এবং এটার মানও কিন্তু অনেক উন্নত। তাই আপনারা প্রচার করবেন দেশি ফল যেন আমরা খাই। দেশি ফল খেলে আমাদের কিন্তু বৈদেশিক পয়সাও কিন্তু অনেক সাশ্রয় হবে। আরেকটা প্লাস, আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা কিন্তু বিদেশে প্রচুর পরিমাণ আম, কাঁঠাল এগুলি কিন্তু পাঠাচ্ছি, পেয়ারা। ফুল, ফল, ফসলের উর্বর ভূমি বাংলাদেশ। বৈচিত্র্যময় 6 ঋতুতে বিভিন্ন ধরনের ফলের দেখা মেলে। মানুষের পাশাপাশি এসব ফল বন্যপ্রাণীর অন্যতম খাদ্য। তবে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট নানা কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল। আবহমান বাংলার সংস্কৃতি ঐতিহ্যের অংশ ফলদ বৃক্ষ সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের। ঋতু বৈচিত্র্যে বাংলার ফল নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। উর্বর মাটিতে উৎপাদিত সোনালী ফসল, ফুল ফলের ঘ্রাণে সারা বছরই মাতোয়ারা থাকে বাংলার প্রাণ প্রকৃতি। গ্রীষ্মের তপ্ত রোদে যখন নাবিশ্বাস জনজীবন, তখনই স্বস্তি আনে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ সহ বিভিন্ন ধরনের রসালো ফল। গ্রীষ্মের তপ্ত আবহাওয়া দূর করতে প্রশান্তির বৃষ্টি নিয়ে আসে বর্ষাকাল। এ সময়ও বাংলার প্রকৃতিতে দেখা যায় পেয়ারা, আমড়া, আনারস, লটকন, জামরুল সহ বিভিন্ন দেশীয় ফল। প্রকৃতিতে রূপ, রং ও স্নিগ্ধতা নিয়ে আসা শরৎকালেও পাওয়া যায় তাল, আমলকি, জলপাই, করমচা ও আতাফল। হেমন্তে ডালিম, সফেদা, কদবেলের পাশাপাশি পাওয়া যায় রসালো, নরম শ্বাস ও মিষ্টি স্বাদের পানিফল। পুষ্টিগুণ সমৃদ্ধ জলপাই, বরই, আমলকি, পেয়ারার সমারোহ নিয়ে প্রকৃতিতে হাজির হয় শীতকাল। আর ঋতুরাজ বসন্তে শুধু ফুলেরই রাজত্ব নয়, পাওয়া যায় পেঁপে, তরমুজ, বেলসহ বিভিন্ন মুখরোচক ফল। বাংলার প্রকৃতিতে দেখা মিলে বুনো ফলেরও। ফলসা, বিলম্বী, ডেওয়া আর কাঠলিচুর মতো বুনো ফল বর্ণ, গন্ধ ও স্বাদের দিক থেকেও বৈচিত্র্যময়। তবে অদূরদর্শী নানা কর্মকাণ্ডে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল। স্বাদ, পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্বের বিবেচনায় এসব ফল সংরক্ষণে উদ্যোগ নিলে একদিকে ভবিষ্যৎ প্রজন্ম পাবে দেশীয় ফলের স্বাদ, অন্যদিকে মিটবে বন্যপ্রাণীর খাদ্য চাহিদাও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত 248 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় কারো মৃত্যুর খবর আসেনি। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ 104 জন বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগে 39 জন, ঢাকা বিভাগে 18 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 35 জন, উত্তর সিটিতে 20 জন, রাজশাহী বিভাগে 18 জন এবং খুলনায় 7 জন আক্রান্ত হয়েছে।
বগুড়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিমান বাহিনীর 16 জন এবং নৌবাহিনীর একজন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সে স্কোয়াড্রন লিডার AKM শওকতুল্লাহ চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে সম্মানজনক মফিজ ট্রফি অর্জন করেন। বর্তমান বিমান বাহিনী প্রধান বগুড়ায় কাঙ্ক্ষিত বাণিজ্যিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বলেন, এই বিমানবন্দরের সামরিক যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটির বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ট্যাঙ্ক, মেশিনগান এবং ড্রোন থেকে চালানো গুলিতে কমপক্ষে 119 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের সড়কে ত্রাণ সংগ্রহকারী জনতার উপর ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে ঘটনাস্থলে বহু মানুষ নিহত হন, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদুল আজহায় সিনেমা হলে দর্শক প্রিয়তায় এগিয়ে চলচ্চিত্র এশিয়া মার্ডার কর্মফল। সানি সানোয়ার পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমিরি হক বাঁধন। সম্প্রতি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সেখানে দর্শকদের পাশাপাশি ছিলেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবারে কৃষি সংবাদ। খাগড়াছড়িতে বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা 25-এর ভালো ফলন হয়েছে। চাল চিকন এবং রপ্তানিযোগ্য হওয়ায় এটি চাষে বেশি লাভবান হবেন কৃষক। কৃষকদের বিনা ধান 25 চাষাবাদের পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় 2020 সাল থেকে বৃক্ষরোপণ করে আসছে শরীয়তপুর জেলা পরিষদ। এরই মধ্যে বৃক্ষশূন্য সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আঙ্গিনা এবং সামাজিক প্রতিষ্ঠানে 40,000-এরও বেশি পরিবেশ সহায়ক বৃক্ষরোপণ করা হয়েছে। এবারও জেলা জুড়ে সবুজায়নের কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীর সিএ ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB সভাপতি মারিয়া হাওলাদার বলেছেন, হিসাববিদদের নিয়ে মঙ্গলবার ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICMAB-র সভাপতির বক্তব্য তথ্যভিত্তিক নয়। সেফগার্ডিং অডিট ফর ন্যাশনাল ইন্টারেস্ট, লোকাল অ্যান্ড গ্লোবাল পার্সপেক্টিভ শিরোনামে সংবাদ সম্মেলনে ICMAB-র বক্তব্যকে আপত্তিকর উল্লেখ করে কথা বলেন সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস সাফার সভাপতি হুমায়ুন কবির, ICAB-র সাবেক সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন, কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ এবং মোহাম্মদ মেহেদি হাসান। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ডাকাতির ঘটনায় 5 জন গ্রেফতার, ডাকাতির 34 লাখ টাকা উদ্ধার। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
র্যাব পরিচয়ে রাজধানীর উত্তরায় মোবাইল ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে কোটি টাকা ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনায় মূল পরিকল্পনাকারী গোলাম মোস্তফা ওরফে শাহিন পুলিশের চাকরিচ্যুত সদস্য। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল ডাকাতির অন্যতম হোতা। এখনো পর্যন্ত ডাকাতির 34 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। 14 জুন সকাল 9টা উত্তরার 13 নম্বর সেক্টর থেকে নগদ এজেন্টের 1 কোটি 8 লাখ টাকা নিয়ে অফিসের দিকে যেতেই বাধায় পড়েন প্রতিষ্ঠানের কর্মীরা। বাইক রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে থাকা ব্যক্তিরা টেনে হিঁচড়ে গাড়ি পর্যন্ত নিয়ে যায় তাদের। টাকার ব্যাগ সহ ওঠানো হয় গাড়িতে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় চাঞ্চল্য। 5 দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল। বয়স হবে 43-44 মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি, এই কাজ করতো। পুলিশ বলছে ডাকাতির ঘটনায় টাকা লুটের পর ভুক্তভোগীদের তুরাগ থানার বৃন্দাবন এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 5 জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল, 3 জন ওদেরকে ধরেছে। প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আমরা আস্তে আস্তে মনে করি বাকি জিনিসগুলো জানতে। ঘটনায় আরও কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান 2024-এ সংঘটিত গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে গণমিনার নির্মাণের উদ্যোগ নিয়েছে গণমিনার বাস্তবায়ন কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে গণমিনার নির্মাণ বিষয়ে বিস্তারিত তুলে ধরে কমিটি। সদস্যরা জানান, গণমিনারের স্থান হিসেবে বীরুত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড, পুরাতন বিমানবন্দরের পার্শ্ববর্তী লিংক রোড ও বিজয় সরণির মধ্যবর্তী সবুজ চত্বরকে নির্বাচন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘ স্বীকৃত 1400 শহীদের নাম ও পরিচিতি খোদাই করে প্রস্তাবিত গণমিনারে সংরক্ষণ করা হবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জমি বরাদ্দ, অর্থ ও প্রকৌশল সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে কমিটি। রাজধানীতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভা হয়েছে। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরী বলেছেন, 52, 69, 71 ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের রক্ষার চেষ্টা জনগণ মেনে নেবে না। রাজধানীর পান্থপথে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির 11 দফার সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশে বলা হয়, 11 দফা বাস্তবায়ন ছাড়া স্থানীয় ও জাতীয় নির্বাচন বাংলাদেশের 87% জনগণ মানবে না। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ এবং অন্যরা। জুলাই সনদ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধনে ছাত্র নেতৃবৃন্দ অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রণয়নে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। এদিকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামে নতুন একটি সংগঠন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই ঘোষণাপত্র ও বন্দর নগরীর ভাবনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। কেন্দ্রীয় সদস্য ফায়াজ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ইব্রাহিম হোসেন, আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হেজবুল্লাহ, অ্যাডভোকেট ডক্টর মঈনুদ্দিন আহমেদ এবং অন্যরা। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। সব ধরনের তামাক পণ্যের দাম ও কর হার অপরিবর্তিত রেখে 2025-2026 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাশ হলে তামাকের ব্যবহার এবং তামাকজনিত মৃত্যু বাড়বে এবং রাজস্ব আয় কমবে। জাতীয় প্রেস ক্লাবের গবেষণা অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা আয়োজিত তামাক কর বিষয়ক বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব আলোচনা উঠে আসে। চূড়ান্ত বাজেটে তামাক বিরোধীদের সংস্কার প্রস্তাব গ্রহণ করা হলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শুধু সিগারেট খাত থেকেই অতিরিক্ত 20,000 কোটি টাকার রাজস্ব আয় অর্জন সম্ভব বলে জানিয়েছেন অর্থনীতিবিদ সহ তামাক বিরোধী সংগঠনের নেতৃবৃন্দরা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে আইসিডিডিআরবির এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ রিসার্চ গ্রুপের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফরহিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর। এছাড়াও আয়োজনে ছিল পরিবেশগত চ্যালেঞ্জ এবং তার সমাধান নিয়ে আলোকচিত্র প্রতিযোগিতার প্রদর্শনী। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অনুপ্রেরণামূলক কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজনকে পুরস্কৃত করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবায়েদা রহমানের 53তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতারা। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবুজায়নকে উৎসাহিত করতে কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং রোপণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সে সময় বিভিন্ন ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সে সময় ছিলেন বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, অধ্যাপক ফারুক আহমেদ, রফিকুল ইসলাম এবং অন্যরা। আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন করতে মাসব্যাপী তাদের এই উদ্যোগ। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতাকে নির্মূল করাই তেল আবিবের লক্ষ্য, মন্তব্য ইসরায়েলি মন্ত্রীর। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধায় 5ই আগস্ট সরকারি ছুটি। 1 জুলাই থেকে প্রথম বার্ষিকী পালনের কর্মসূচি শুরু। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে একমত অধিকাংশ রাজনৈতিক দল। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা নিয়ে জামায়াত, এনসিপি একমত হলেও বিএনপির দ্বিমত। নির্বাচনী প্রচারে থাকবে না পোস্টার, ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিধান রেখে নির্বাচন কমিশনের খসড়া চূড়ান্ত। বৈচিত্র্যময় 6 ঋতুতে বাংলাদেশ সমৃদ্ধ হয় বিচিত্র সুস্বাদু ফলের সমাহারে। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় ফল সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং নিশঙ্কা সেঞ্চুরির পরও গল টেস্টে টাইগারদের বিপক্ষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।